তো গত ক্লাসে আমরা ফুয়েল সেল নিয়ে আলোচনা করেছিলাম। তো ফুয়েল সেল কি ছিল কেউ বলতে পারবা? ফুয়েল ছিল একটা কোষ, অবশ্যই তড়িৎ রাসায়নিক কোষ, যার সাহায্যে আমরা কি বলতো ভাইয়া জ্বালানি ইউজ করে, কিছু পরিমাণ জ্বালানি ইউজ করে আমরা কি করি বলতো তড়িৎ শক্তি উৎপন্ন করি। এবং কোন একটা ফুয়েল সেলের কর্মদক্ষতা কি? টোটাল উৎপন্ন তড়িৎ শক্তি ডিভাইড বাই কি টোটাল এনথালপির পরিবর্তন। ঠিক আছে, টোটাল যে পরিমাণ তড়িৎ শক্তি উৎপন্ন হচ্ছে তাকে যদি আমি টোটাল এনথালপির পরিবর্তন দিয়ে ভাগ করি, মানে একক এনথালপির পরিবর্তনের জন্য কি পরিমাণ তড়িৎ শক্তি আমরা পাচ্ছি, সেটাকেই বলা হয় ওই ফুয়েল সেলের কর্মদক্ষতা। তো আমরা ফুয়েল সেলের কর্মদক্ষতা কি বুঝলাম। তো আমাদের এখন যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ফুয়েল সেল আসলে অনেক ধরনেরই হয়। ঠিক আছে, তোমরা দেখবা যে আহ, গঠন অনুসারে দেখবা 4 প্রকার। ঠিক আছে, তারপরে আরো বিভিন্ন বেসিসের ভিত্তিতে দেখা যায় যে ফুয়েল সেল অনেক ধরনের হয়, এবং তোমাদের বইতে দেখবা অনেক প্রকারের ফুয়েল সেল নিয়ে আলোচনা করছে। তার মধ্যে হাইড্রোজেন ফুয়েল সেল, স্পেসিফিক্যালি আমরা হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, কোন একটা ফুয়েল সেল যেখানে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ইউজ করে আমরা কি পাই? তড়িৎ শক্তি পাই। এরকম একটা ফুয়েল সেল নিয়ে আমরা এখন আলোচনা করব। তো লিখে ফেলো হাইড্রোজেন ফুয়েল সেল। হাইড্রোজেন ফুয়েল সেল। এখানে আসলে হাইড্রোজেনের পাশাপাশি আমাদের অক্সিজেনেরও দরকার পড়ে। এবং আমি এগুলা তোমাদের খালি হাতে আঁকিয়ে দেখাবো, একদম খালি হাতে আঁকাবো, যাতে তোমরাও আমার সাথে সাথে খালি হাতে আঁকাইতে পারো। কারণ এগুলা যে আসবে ভাইয়া, এগুলা পরীক্ষায় হুবহু বিক্রিয়া চাইবে। ঠিক আছে, হুবহু বিক্রিয়া চাইবে। তোমার কোষগুলার চিত্র যদি তুমি ওই বিক্রিয়া দাও বেশি মার্ক পাবা। ঠিক আছে, অনেকটা বায়োলজির মতো। তো এজন্য আমি তোমাদের হাতে আঁকায় দেখাবো, তোমরা আমার সাথে সাথে কি করবা, এই পুরো জিনিসটা আঁকাবা। তাহলে চলো ফুয়েল সেল নিয়ে, হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে একটু আলোচনা করি। তো ভাইয়া হাইড্রোজেন ফুয়েল সেলে আমরা জানি যে কোনো ফুয়েল সেলে আমাদের কি লাগবে, একটা পাত্র লাগবে। তো পাত্র আমরা শুরুতে আঁকাবো না, শুরুতে আমরা অ্যানোড এবং ক্যাথোড আঁকায় ফেলবো। তো ফুয়েল সেলে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে ইউজ করা হয় গ্রাফাইট। কি ইউজ করা হয় বলতো? গ্রাফাইট। তো এখানে একটা গ্রাফাইটের দণ্ড নেওয়া হয়। ঠিক আছে, এখানে কি করা হয়, আরেকটা গ্রাফাইটের দণ্ড নেওয়া হয়। তো দুইটা গ্রাফাইটের দণ্ড নেওয়া হয়। কেমন? এই দুইটা গ্রাফাইটের দণ্ড একটা পাত্রে রাখা হয়। ঠিক আছে, একটা পাত্রে রাখা হইলো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে দুইটা গ্রাফাইটের দণ্ড, এই গ্রাফাইটের দণ্ড যেটা, এটার উপরে আবার নিকেলের আস্তরণ দেওয়া হয়। ঠিক আছে, এটার উপরে কি দেওয়া হয় বলতো? নিকেলের আস্তরণ দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে গ্রাফাইটের দণ্ড, অ্যানোড এবং ক্যাথোড দুইটাই, যার মধ্যে কিসের আস্তরণ দেওয়া? নিকেল, নিকেল অক্সাইড এসবের আস্তরণ দেওয়া। ঠিক আছে, এর আস্তরণ দেওয়া, আস্তরণ দেওয়া। ঠিক আছে, তো এই যে ভাই দুইটা দণ্ড রাখা হয়, এই দুইটা দণ্ডের মাঝখানে কিছু কি বলতো ভাই তড়িৎ বিশ্লেষ্য রাখা হয়। কি রাখা হয় বলতো? কিছু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখা হয়। তো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে অনেক কিছুই থাকতে পারে। নরমালি পটাশিয়াম হাইড্রোক্সাইড দেয়। ঠিক আছে, নরমালি কি দেয় বলতো? পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দেয়, যাতে এই জলীয় দ্রবণটাতে কি থাকে, OH মাইনাস আয়ন থাকে। এবং এখানে মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে কি করে দেয়, আলাদা করে দেয়। ঠিক আছে, তো অর্ধভেদ্য পর্দা কি বলতো? অর্ধবদ্ধ পর্দা হচ্ছে এমন পর্দা যার মধ্য দিয়ে কি করা যায়, কিছু জিনিস পরিবাহিত হয়, কিছু জিনিস কি হয় না, পরিবাহিত হয় না। তো এই যে অর্ধভেদ্য পর্দা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্য দিয়ে কি করা যাবে, দ্রবণ আয়ন, যেটা মনে করো H+ আয়ন পরিবহন করতে চায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে, বাট H2 যদি যাইতে চায় সে কি পারবে না, যাইতে পারবে না। ঠিক আছে, তার মানে এই যে অর্ধভেদ্য পর্দাটা, এটার ভিতর দিয়ে কে যাইতে পারে বলতো? এটার ভিতর দিয়ে কিন্তু আয়ন যারা, তারা চলাচল করতে পারে। ঠিক আছে, এই ঠিক আছে, এই জি ঠিক আছে। ভাইয়া। ভাইয়া আচ্ছা ঠিক আছে। তারপরে যে কাজটা করা হয় সেটা হচ্ছে ভাইয়া কনস্ট্যান্টলি অ্যানোড, যেটা এটা কি, এটা হচ্ছে অ্যানোড এবং এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, অ্যানোড ক্যাথোড সেম ধাতুরই তৈরি, সমস্যা নেই। তো যেইটা করা হয় অ্যানোডে, অ্যানোডে যে জিনিসটা করা হয়, কনস্ট্যান্টলি হাইড্রোজেনের সাপ্লাই দেওয়া হয়। কিসের সাপ্লাই দেওয়া হয় বলতো? কনস্ট্যান্টলি হাইড্রোজেনের সাপ্লাই দেওয়া হয়। মোটামুটি কত প্রেসারে, 15 atm বা 1 atm প্রেসারে, কোন একটা প্রেসারে কি দেওয়া হয়, কনস্ট্যান্টলি হাইড্রোজেনের সাপ্লাই যেটা, সেটা কি দেওয়া হয়। তাহলে হাইড্রোজেন এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যাওয়ার পরে কিছু একটা ঘটে, কি ঘটে আমরা দেখবো। তো কনস্ট্যান্টলি কি করে, এই দ্রবণ যেটা, সেটাতে হাইড্রোজেনের সাপ্লাই দেওয়া হয়। এবং ক্যাথোড যেটা, এখানে একটা আছে যেটা তোমরা দেখতেছো না কারণ তোমাদের চোখে সমস্যা। তো ক্যাথোডে কনস্ট্যান্টলি অক্সিজেনের সাপ্লাই দেয়। ঠিক আছে, এই ক্যাথোডে কনস্ট্যান্টলি কিসের সাপ্লাই দেয়? অক্সিজেনের সাপ্লাই দেয়। অক্সিজেন। তো এটা একটু হিজিবিজি হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। ঠিক আছে,
এখান দিয়ে কাকে সাপ্লাই দেয়? এখান দিয়ে দেখা যাবে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা একটু সরাই। ও বের হয়েছে। ওকে, আচ্ছা। তো এখান দিয়ে কনস্ট্যান্টলি কিসের সাপ্লাই দেয়? অক্সিজেনের সাপ্লাই দেয়। তার মানে অ্যানোডে কনস্ট্যান্টলি হাইড্রোজেনের সাপ্লাই দিচ্ছে, ক্যাথোডে কনস্ট্যান্টলি কিসের সাপ্লাই দিচ্ছে বলতো? অক্সিজেনের সাপ্লাই দিচ্ছে। তাহলে এবার ঘটনা কি ঘটবে? তুমি যে কাজটা করবা, অ্যানোড এবং ক্যাথোডকে কি দিবা? একটা তার দিয়ে লাগাই দিবা। কেন তার দিয়ে যুক্ত করে দিবা? কারণ এখানে তুমি ভোল্টেজ পাবা, যেটা কি তুমি যেটার ইলেকট্রিসিটি তুমি ইউজ করবা, ঠিক আছে? তো এখান থেকে তুমি যাতে একটা ইলেকট্রিসিটি পাও, এজন্য অ্যানোড এবং ক্যাথোডকে কি করবে? একটা তার দিয়ে যুক্ত করে দিবা। তো তার দিয়ে যুক্ত করলে যেটা হবে ভাইয়া বলো তো, অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? এই যে হাইড্রোজেন মহাশয়, এই হাইড্রোজেন মহাশয় অ্যানোডে যাবে, যে কি করবে জানো? যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। কি করবে বলো তো ভাইয়া? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন ত্যাগ করে কি কি উৎপন্ন করবে? H+ আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে? হাইড্রোজেন আয়ন কি করবে? এখানে যাবে, যে ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে? H+ আয়ন আকারে দ্রবণে চলে যাবে। এখন দ্রবণে যদি চলে যায়, সে অর্ধবেদ্য পর্দা ভেদ করে এই সাইডে চলে আসতে পারবে না? ক্যাথোডের কাছে চলে আসতে পারবে না ভাইয়া? জি ভাইয়া। ওকে, ক্যাথোডের কাছে কিন্তু সে চলে আসতে পারবে। তারপরে ক্যাথোডে কি ঘটনা ঘটবে বলো তো? ক্যাথোডে কাকে সাপ্লাই দিচ্ছি? ক্যাথোডে কন্টিনিউয়াসলি আমরা অক্সিজেন। অক্সিজেন সাপ্লাই দিচ্ছি। দেখো, এই যে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে চলে যাচ্ছে, ইলেকট্রন গুলা কোথায়? এখানে না? জি ভাইয়া। তো এগুলা এই পথ অতিক্রম করে ক্যাথোডে চলে আসবে না, অ্যানোড থেকে? জি ভাইয়া। তো এই ইলেকট্রনটা গ্রহণ করবে কে? অক্সিজেন। অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? অক্সিজেন সে দুইটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। দেখো তো ভাইয়া, অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কোথায় যাবে? এই দ্রবণে যাবে। বলো তো ভাইয়া, দ্রবণে পানি আছে না? জি ভাইয়া আছে। হ্যাঁ। তো অক্সিজেন ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে দ্রবণে যাবে, দ্রবণে যে পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করে সে যে কাজটা করবে, সেটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। কি আয়ন উৎপন্ন করবে বলো তো? কি উৎপন্ন করবে? হাইড্রোক্সিল আয়ন। হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে কাহিনীটা বুঝতে পারছো? ভাই হাইড্রোজেন দুইটা অক্সিজেন ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে। করতেছে না, প্লাস হুম, হবে হুম। না? জি হ্যাঁ, ভাইয়া অক্সিজেন তো গ্রহণ ক্যাথোডে। করতেছে, প্লাস এখানে হবে তো না? প্লাসই দেওয়া, তুমি মাইনাস কোথায় দেখতেছো? এখানে মাইনাস দিছি আমি। না ভাই, জি তুমি ভাইয়া সমস্যা। দিচ্ছে তো। না 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 না, চোখে এত সমস্যা হলে হবে না রাহাত। এটা এটা খুবই খারাপ। এই রাহাত, তুমি না অফলাইন ব্যাচে ছিলা? জি ভাইয়া। আজকে ক্লাস করছো? জি হ্যাঁ, ভাইয়া, করলাম যে। কয়টার ব্যাচে করছো? 2:30টার বেশি করলাম না? আর এটার ব্যাচে আমি কখন ক্লাস শুরু করছি? 3টার সময়। আমি সামনেই আচ্ছা তো বসছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাইলে করছো, তাইলে করছো। ওকে 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 ওকে, বুঝে গেছি। তোমাদের বন্ধ দেয়া লাগবে, বুঝছো? আজকে আমার কয়েকজন গার্জিয়ান কল দিছে যে মেয়েদের হোস্টেল যেটা, এটা তো খালি হয়ে যাচ্ছে, মেয়েদের একা এইভাবে রাখা তো সেফ হবে না। বুঝছি? আমি তো বললাম ঠিক আছে, আমি তাহলে অনলাইনে নিব, এক সপ্তাহ অনলাইনে আমি নিব, যে একদম 4-5টা ক্লাস নিব, ঠিক আছে? জি ভাইয়া, অনলাইনে নিয়ে নেন, সেটাই ভালো হবে। একদম সারা পুরা সপ্তাহ অনলাইনে ক্লাস নিব, নিয়ে একদম সব শেষ করে দিব, ঠিক আছে? সব শেষ করে দিব। তো যাই হোক, জি আহ ভাইয়া, এটাই ভালো হবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তো কালকেই মোটামুটি আমাদের মানে কালকের পরে 5 দিন বন্ধ পাবা বাসায় যাওয়ার জন্য, আমার পক্ষ থেকে পাবা, বাকি জানি না। তো অফলাইনে যারা আছো, কারণ 5 দিনের মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আমি অনলাইনে ক্লাস নিবই নিব, ঠিক আছে? তো ছুটি পাচ্ছ তুমি, জি ভাইয়া, খুশি হলাম শুনে। ঠিক আছে? তো কিছু করার নাই, গার্জিয়ান কল দিছে আমার অনেকজন, তাও একজন না। কিছু করার নাই আসলে, আমারই ভালো, আমি আমি এনজয় করতে পারবো, তাই না? বাকিটা না বললাম। তো দেখো, তো অ্যানোডে বিক্রিয়া দেখলাম আমরা, ক্যাথোডে বিক্রিয়া দেখলাম। তাহলে বলো তো টোটাল কোষ বিক্রিয়া কি হবে? দেখো, এখানে H+ আসছে, এখানে OH- আয়ন আসছে। তো H+ আসছে, OH- আয়ন আসছে। তারা কি বসে থাকবে বলো তো? এই তারা বসে থাকবে? না না ভাইয়া ভাইয়া, পারবে দুইটা না। H+, দুইটা OH- মিলে কি করবে? 2 অণু পানি উৎপন্ন করবে। এই সাইডে কি আছে? হাইড্রোজেন আছে, ঠিক আছে? ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি, এই সাইডে আছে হাফ অণু অক্সিজেন। তারা দ্রবণ থেকে কি করতেছে? আরো 1 মোল পানির সাথে বিক্রিয়া করতেছে। তার মানে 1 মোল হাইড্রোজেন, আধা মোল অক্সিজেন, আর কি 1 মোল পানি বিক্রিয়া করে কি করতেছে? 2 মোল পানি উৎপন্ন করতেছে। তাহলে এই বিক্রিয়াটাতে দেখো তো, এই সাইডেও 1 মোল পানি, এই সাইডে 2 মোল পানি, আমরা বিয়োগ করে দিতে পারি না এক সাইড থেকে একটা পানি? জি ভাইয়া। তাহলে আলটিমেটলি কোষ বিক্রিয়া যেটা হচ্ছে সেটা কত বলো তো ভাইয়া? এটা না?
তাহলে এটাই হচ্ছে কি আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের কোষ বিক্রিয়া। দেখো তো ভাই, আমরা কোষ বিক্রিয়া টিক্রিয়া অনেক কিছু দেখে ফেলছি, মাঝখানে আসল ঘটনাটা ঘটছে কি? আসল ঘটনা যেটা ঘটছে, হাইড্রোজেন তার প্রদানকৃত ইলেকট্রন যে ছাড়ছে, এই ইলেকট্রন গুলা কি এই তার দিয়ে চলে গেছে না? জি ভাইয়া। আর ইলেকট্রনের প্রবাহ মানে তড়িৎ প্রবাহ, তাই না? ইলেকট্রনের প্রবাহ মানে কি? তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো তার মানে কি আমরা এখানে তড়িৎ শক্তি পাচ্ছি না? জি ভাইয়া। তার মানে একটা সিম্পল হাইড্রোজেনকে ইউজ করে কি পাচ্ছি বলো তো ভাইয়া? আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে আমাদের হাইড্রোজেন ফুয়েল সেলের যে কার্যপ্রণালী। তো আমার সাথে সাথে এই জিনিসটা লিখছো, লিখেছো? জি ভাইয়া লিখছি। ভাইয়া জি ভাইয়া। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে বলো তো, এই যে হাইড্রোজেন ফুয়েল সেলের যে কোষ বিক্রিয়াটা হইলো, এই কোষ বিক্রিয়ায় টোটাল আদান প্রদান ইলেকট্রনের সংখ্যা কয়টা? 2টা। 2টা। তাহলে আমরা যদি এখান থেকে টোটাল উৎপন্ন তড়িৎ শক্তি, ঠিক আছে, টোটাল উৎপন্ন তড়িৎ শক্তি কত ছিল বলতো? NF ছিল না? হ্যাঁ, জি ভাইয়া। দেখি তো কি ছিল, মাইনাস NF ছিল, তাই না? মাইনাস NF ছিল। তাহলে বলো তো এখানে N এর মান কত হবে? 2। ঠিক আছে, F এর মান কত হবে? 96,500, 500। তাই না? তাহলে এই যে তড়িৎ বিভব যেটা, এটা এই যে কোষ বিভবটা যদি আমরা জানি, তাহলে কোষ বিভব এখানে বসাই দিলে আমরা কি পেয়ে যাব? উৎপন্ন তড়িৎ শক্তির মান পেয়ে যাব না? জি ভাইয়া। আমরা কিন্তু উৎপন্ন তড়িৎ শক্তির মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এভাবে তোমাদের কিছু ম্যাথও আসতে পারে। তো ম্যাথ আমি আর দেখাইলাম না, বই তো এইভাবে নাই, তো দেখে নিবা তোমরা। তো এই ছিল মোটামুটি হাইড্রোজেন ফুয়েল সেলের কার্যপ্রণালী। এখন আমরা এমন একটা জিনিসের কার্যপ্রণালী শিখবো, যেটা বুয়েটের ইতিহাসে মনে হয় সবচেয়ে বেশিরভাগ আসা কোয়েশ্চেন। ঠিক আছে, আমার মনে হয় অন্য কিছু আসতে পারে, বাট এই কোয়েশ্চেনটা বুয়েটে প্রচুর আসছে। ঠিক আছে, প্রচুর আসছে, আমাদের সালে আসছে, তার আগের বছরে আসছে, তার আগের বছরের আগের বছরে আসছে, তার আগের বছরে আসছে, মানে এই টাইপের একটা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেন ফুয়েল সেল পুরোটা আঁকাই ফেলছো? পুরোটার কার্যপ্রণালী বুঝতে পারছো সবাই? হুম। জি ভাইয়া। ওকে, ভাইয়া এইখানে কি সেলের মানটা এটা কি দেওয়া থাকবে প্রশ্নে যদি ম্যাথ আসে? দেওয়া নাও থাকতে পারে, দেওয়া থাকতেও পারে। তোমার অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, এগুলাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, অনেক কিছুই দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো নরমালি এই রিলেটেড ম্যাথ তোমাদের বইতে আছে কিনা দেখা লাগবে, থাকলে প্র্যাকটিস করে ফেলবা, না পারলে ভাইয়া তো আসি, ভাইয়া তো মরে যায়নি, তাই না? ঠিক আছে, ভাইয়া এর আগের পেজটা দেখি একটু। আগের পেজ, আগের পেজ তো গত ক্লাস ভাইয়া, এটা আগের ক্লাসের, এটা আগের। মেসেঞ্জার ভাই কালকে প্রবলেম দিয়ে রাখছে, এটা ভাই এখন পর্যন্ত দেখলেন না। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। শোনো, বেশি মেসেজ আসলে আমার আসলে দেখা সম্ভব হয় না, আমি এক্সট্রিমলি সরি আসলে। ইভেন দেখবো, আমি সব দেখবো, একটা আপনি সময় না একটা সময় আমি চেক উল্টা করি। message করে চলে গেলেন, কিন্তু ওটা তো তিন মিললো না। চার দিন 3-4 দিন পরে হইলেও আমি চেক করি। ঠিক আছে, 3-4 দিন পরে হইলেও আমি চেক করি। ইভেন আমার ইতিহাস আছে, আমি একটা মেসেজ 5 মাস পরে চেক করছিলাম। ঠিক আছে, না, এমনিতে তো আমার মেসেজ কখনো লেট করেছি কারণ, কিন্তু এইবার করেন না এখন। শোনো, এবার এবার বেশি লেট করছি না। ঠিক আছে, কারো মেসেজে আমি লেট করে সিন করি না, এমন না হয় যে মেসেজ দেওয়ার সাথে সাথে আমি সিন করে রিপ্লাই দিছি, এরকমটাই বেশি হয়। কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ভাইয়ার প্রেশার অনেক বেশি পড়ে গেছিল। ঠিক আছে, ভার্সিটি খোলার কারণে সবকিছু মিলায় এত বেশি প্রেশার পড়ছে যে ভাইয়ার মাথা নষ্ট হয়ে গেছে, আমার আর কিছু করতে ইচ্ছা করতেছিল না। ঠিক আছে, দেখা যায় এই কাজ, এই কাজের পরে এই কাজ, ওই কাজের পরে এই কাজ, তো অনেক হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। তো এই জন্য ঝামেলাটা হয়েছে, আমি সিন করবো আস্তে আস্তে, সমস্যা নেই, সিন করবো। ঠিক আছে, সবই সিন করবো যতদিনই হোক। ঠিক আছে, যারা আচ্ছা ভাইয়া। যারা মেসেজ দিছে আরো একটা নক দিয়ে রাখো, তাহলে আমার সুবিধা হবে চেক করতে। আচ্ছা, তো লিখো রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারি 2 প্রকার। ঠিক আছে, ব্যাটারি কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে রিচার্জেবল, আর একটা হচ্ছে নন রিচার্জেবল। ঠিক আছে, নন রিচার্জেবল। তো রিচার্জেবল ব্যাটারির উদাহরণ দিতে পারবা তোমরা কেউ? হুম, রিচার্জেবল ব্যাটারি উদাহরণ? স্যার ফোনে যে ব্যাটারিটা থাকে, হ্যাঁ, ফোনে লিথিয়াম যে ব্যাটারি। ব্যাটারি থাকে, হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি থাকে না, লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি থাকে, তোমরা খেয়াল করবা। তো ফোনে যে ব্যাটারিটা থাকে সেটা কিন্তু কি একটা রিচার্জেবল ব্যাটারি। ফোনে এক্স্যাক্টলি থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি অথবা লিথিয়াম পলিমার ব্যাটারি থাকে। তো ওভারঅল লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেটা সেটা হচ্ছে কি রিচার্জেবল আয়ন ব্যাটারি। কেমন?
এছাড়াও লিথিয়াম ব্যাটারি নামে একটা ব্যাটারি আছে, যেটা কি বলতো ভাইয়া, নন রিচার্জেবল। এখানে তোমাদের সমস্যা হবে এমসিকিউতে, ঠিক আছে। লিথিয়াম ব্যাটারি নামে কি আছে, আরো একটা ব্যাটারি আছে যেটা কি রিচার্জেবল না, ওইটা নন রিচার্জেবল। কেমন? তো আমাদের ফোনে থাকে নরমালি লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কি রিচার্জেবল। এছাড়াও কার আছে না, প্রাইভেট কার বা এই টাইপের জিনিসপত্র, ওইখানে থাকে লেড স্টোরেজ ব্যাটারি, এটাও কি রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে, বলো তো রিচার্জেবল ব্যাটারি কারা, কারা রিচার্জেবল ব্যাটারি? আসসালামু আলাইকুম আব্বু। যাদের চার্জ দেওয়া যায়। ভালো আছেন? না 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 না, এমনি এমনি। আমি তো এই তো ক্লাস নিচ্ছি অনলাইনে, অনলাইনে নিচ্ছি, তখন তো অফলাইনে নিচ্ছিলাম। ম্যাথ, ম্যাথে ম্যাথে ম্যাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, একটু দুর্বল লাগতেছে, শরীর বসে গেছে আর কি, একটু ওই ইয়ে হয়েছে, জার্নি হয়েছে বেশি, এজন্য ঘুমাইলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি পৌঁছায় গেছে ঢাকায়? হম, তাহলে তো অনেক লেট হবে, 11টা বাজবে, 11টা 12টা। আচ্ছা আচ্ছা, আমি কল দিব। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো রিচার্জেবল ব্যাটারি তারা যাদেরকে আমরা কি করতে পারি, বারবার চার্জ দেওয়ার মাধ্যমে ইউজ করতে পারি। মনে করো আমরা একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারির কি হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, এটার কাজ করতেছে না। আমরা যদি তার মধ্যে বিদ্যুৎ দিই, তড়িৎ শক্তি দিই, তাহলে কি হবে বলো তো ভাইয়া, আমরা ওই জিনিসটাকে আবার ইউজ করতে পারি। ঠিক আছে, বাট নন রিচার্জেবল ব্যাটারি যেটা, সেটা একবার একবার যদি তার সব চার্জ শেষ হয়ে যায়, তার মধ্যে যতটুকু ইলেকট্রিসিটি প্রদান করার সক্ষমতা ছিল, ওইটা যদি শেষ হয়ে যায়, ওইটাকে আমরা আর কি করতে পারি না, আরেকবার ইউজ করতে পারি না। যেমন লিথিয়াম ব্যাটারি, ড্রাইসেল। বলতো ভাই ড্রাইসেল কোথায় দেখতে পাই আমরা? ক্লাস 8-এ হ্যাঁ, ছিল। গাড়িতে রিমোটের হ্যাঁ, ব্যাটারি। রিমোট কন্ট্রোল ঘড়ি, তাই না? আগে টর্চ লাইটে বড় বড় ড্রাইসেল ছিল, মনে আছে এগুলা? ঠিক আছে, এগুলা। তো তার মধ্যে আমরা রিচার্জেবল ব্যাটারি যেটা, এগুলা নিয়ে আলোচনা করব। তার মধ্যে কি লেড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এই দুইটা নিয়ে আমি আলোচনা করব। তো এই দুইটার মধ্যে যে কোশ্চেনটা তোমাদের আসে, সেটা হচ্ছে ভাইয়া লেড স্টোরেজ ব্যাটারিতে, ঠিক আছে, লেড স্টোরেজ ব্যাটারি যখন আমরা ইউজ করি, ঠিক আছে, যখন আমরা কোনো একটা ব্যাটারি ইউজ করি, তখন ঘটনা কি ঘটে বলো তো ভাইয়া? ব্যাটারিতে, ঠিক আছে, ব্যাটারিতে সঞ্চিত যে রাসায়নিক শক্তি, সঞ্চিত যে রাসায়নিক শক্তি, যখন আমরা ব্যাটারি ইউজ করি, যখন আমরা ব্যাটারি ইউজ করি, তখন ব্যাটারির যে সঞ্চিত রাসায়নিক শক্তি, সেখান থেকে কি উৎপন্ন হয়, তড়িৎ শক্তি উৎপন্ন হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, যেটা আমরা কি আমাদের বিভিন্ন কাজে ইউজ করে থাকি। আমি কি বুঝাইতে পারছি? যখন কোন একটা ব্যাটারি আমরা ইউজ করি, মনে করো আমরা মোবাইল চালাচ্ছি অনবরত, তখন কি হবে, এই ব্যাটারিতে যে পরিমাণ শক্তি আছে, রাসায়নিক শক্তি আছে, ওই রাসায়নিক পদার্থগুলো আছে, তারা বিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে কি উৎপন্ন করবে, ইলেকট্রিসিটি উৎপন্ন করবে বা বিদ্যুৎ উৎপন্ন করবে, যে বিদ্যুতের সাহায্যে এই মোবাইলটা কি হবে, চলবে। ঠিক আছে, বিদ্যুতের মাধ্যমে কি হবে, এই মোবাইলটা চলবে। এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ডিসচার্জিং। এই প্রসেসটাকে কি বলা হয় বলতো? ডিসচার্জিং প্রসেস। ঠিক আছে, ব্যাটারি আস্তে আস্তে কি হয়, তার চার্জ হারায়। ঠিক আছে, তার ইলেকট্রিসিটি উৎপন্ন করার যে ক্যাপাবিলিটি, সেটা আস্তে আস্তে হারায়। তো আবার বিপরীত ঘটনা ঘটে, যখন আমরা ব্যাটারিতে চার্জ দিই, মোবাইলের সাথে যখন চার্জার লাগে, তখন বিপরীত ঘটনা ঘটে। ব্যাটারি কি করে, বাইরে থেকে তড়িৎ শক্তি গ্রহণ করে, তাই না? ইলেকট্রিসিটি গ্রহণ করে। ইলেকট্রিসিটি গ্রহণ করে সে কি করে বলতো? যেই পদার্থগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলছিল, যেই পদার্থগুলার বিক্রিয়ার কারণে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, সে পুনরায় ওই পদার্থগুলা কি করে, উৎপন্ন করে। ঠিক আছে, পুনরায় ওই পদার্থগুলা উৎপন্ন করে। এখানে খুব মজার একটা বিষয় আছে। মনে করো ভাইয়া, মনে করো ভাইয়া, এ হচ্ছে একটা পদার্থ, এই পদার্থটা বিক্রিয়ার মাধ্যমে বি উৎপন্ন করে, এবং এ থেকে বি উৎপন্ন হওয়ার ফলে এখানে কি উৎপন্ন হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখানে কি উৎপন্ন হয় বলতো ভাইয়া, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো এই যে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে, এটা কি ডিসচার্জিং প্রক্রিয়া, ডিসচার্জিং প্রক্রিয়া। এখন তুমি যদি ভাইয়া দেখো, এখানে ইলেকট্রিসিটি উৎপন্ন করার জন্য দায়ী কে, এ না, এ না? জি ভাইয়া। হ্যাঁ, এখন তুমি যদি কোনোভাবে রিভার্সেবল বিক্রিয়াটা ঘটাইতে পারো, বি থেকে উৎপন্ন করতে পারো, তাহলে বলো তো ভাইয়া, তার তড়িৎ তড়িৎ শক্তি উৎপন্ন করার যে পসিবিলিটি, সেটা বেড়ে যাবে না?
জি ভাইয়া। হ্যাঁ, জি তো ভাইয়া। চার্জিং এর সময় তুমি কি করো? চার্জিং এর সময় তুমি ইলেকট্রিসিটি প্রদানের মাধ্যমে এই বিপরীত বিক্রিয়াটা ঘটাও। ঠিক আছে? ডিসচার্জিং এর সময় যে বিক্রিয়াটা ঘটে, চার্জিং এর সময় কি হয়? তার উল্টা বিক্রিয়াটা আসলে ঘটে। ঠিক আছে? উল্টা বিক্রিয়া আসলে ঘটে। তো এজন্য যে জিনিসটা তোমরা দেখবা সেটা হচ্ছে কোন একটা ব্যাটারির ডিসচার্জিং এর সময় যে বিক্রিয়াটা ঘটে সেটা যদি তোমরা পারো, অটোমেটিকলি দেখবা যে রিচার্জিং এর সময় কি বিক্রিয়াটা ঘটতেছে সেটাও তোমরা পারবা। ঠিক আছে? কারণ বিপরীত বিক্রিয়াটা লিখে দিলেই হয়ে গেছে, তোমাদের আর বোঝা লাগলো না, তোমাদের কিছুই করা লাগলো না। ঠিক আছে? ডিসচার্জিং এ যে বিক্রিয়াটা ঘটতেছে, রিচার্জিং এ কি হবে? ওই বিক্রিয়াটা কমপ্লিটলি উল্টা বিক্রিয়া হবে। এবং বুয়েটের যে কমন কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারির রিচার্জিং এর সময় এবং ডিসচার্জিং এর সময় কোন বিক্রিয়া ঘটে সেটা লেখো। ঠিক আছে? রিচার্জের সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে, ডিসচার্জিং এর সময় কোন ধরনের বিক্রিয়া ঘটে, এগুলা খুব কমন কোশ্চেন। ঠিক আছে? খুব সুন্দর কোশ্চেন। তো তোমরা সুন্দর করে যদি আনসার করে দিতে পারো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে যে বিক্রিয়াগুলো লিখলে 10 এ 10 পেয়ে যাবে। কলেজের পরীক্ষায় আসলে একটু চিত্ররিত আঁকানো লাগবে। এত কমপ্লেক্স চিত্র না, তোমাদের বইতে দেখবে অনেক কমপ্লেক্স চিত্র দেওয়া আছে, আমি সহজ করে ঘটনাটা কি ঘটে সেটা আমি বুঝাই দেবো। তাহলে বলো তো রিচার্জিং এর সময় কি ঘটে? রিচার্জিং এর সময় তড়িৎ শক্তি প্রদানের মাধ্যমে তুমি কি করো? ওই বিপরীতমুখী বিক্রিয়াটা ঘটাও, যার মধ্যে তড়িৎ শক্তি কি আছে? সঞ্চিত আছে। তাহলে তড়িৎ শক্তি থেকে কি হবে? রাসায়নিক শক্তি উৎপন্ন হবে। ঠিক আছে? এটা হচ্ছে রিচার্জিং এর সময়। ভাইয়া ঠিক এগুলা আছে? কি শুধু স্টোরেজ ব্যাটারির জন্যই হয়, মানে মানে না, অন্যান্য রিচার্জেবল অন্যান্য ব্যাটারি? রিচার্জেবল যত ব্যাটারি আছে সবগুলাতেই সেম কাহিনী ঘটে। ঠিক আছে? ইভেন লিথিয়াম আয়ন ব্যাটারির কার্যক্রম নিলেও আমরা দেখবো ওইখানেও সেম ঘটনাই ঘটবে, একটু ডিফারেন্ট কিছু ঘটবে না। বাট উপাদান ভিন্ন, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ভিন্ন, অ্যানোড ভিন্ন, ক্যাথোড ভিন্ন। ঠিক আছে? কারণ আমাদের যে লেড, সীসা, লেডের বাংলা হচ্ছে সীসা, এটা কি ভালো কোনো পদার্থ? বলো তো। না ভাইয়া। না। তার উপরে আবার লেড স্টোরেজ ব্যাটারির সাইজ অনেক বড় হয়। কারের ব্যাটারির সাইজ অনেক বড় না? অনেক বড় হয়। তো এগুলা তো সব জায়গায় ইউজ করা যাবে না। এজন্য আমাদের অন্য কোনো ব্যাটারির দরকার হয় আর কি, অন্য কোনো উপাদান দিয়ে। এবং অনেক টাইপের ব্যাটারি আছে যেটাতে খরচ কমে, যেহেতু ব্যবসায়িক রিজন, খরচের দিকেও আমাদের নজর দিতে হয়। খরচের পাশাপাশি আমাদের কিসের উপর নজর দিতে হয়? আমাদের ইয়ের উপরে, পরিবেশের দিকেও নজর দেওয়া লাগে, যেটা একটু কম দেয় বাট দেয়। ঠিক আছে? আসলে দেয়। একটা সেফটি ফ্যাক্টর না মানলে আসলে এগুলা ইয়ে হয় না। ঠিক আছে? ইউজ করতে পারে না। তো চলো আমরা দেখে ফেলি লেড স্টোরেজ ব্যাটারি কিভাবে কাজ করে, আর রিচার্জিং এর সময় কি বিক্রিয়া ঘটে, ডিসচার্জিং এর সময় কি বিক্রিয়া ঘটে। আমি সবকিছু হাতে লিখবো, রিজন একটাই, তোমরা যাতে আমার সাথে সাথে লিখো, কারণ এগুলা হুবহু এরকমই পরীক্ষা আসবে। ঠিক আছে? লিখে ফেলো লেড স্টোরেজ ব্যাটারি। আর তোমাদের হচ্ছে জৈব যৌগ শুরু হবে 1 তারিখ, কিবার বলো তো? আমার শরীর ব্যথা করতেছে। শনিবার। শনিবার 1 তারিখ শনিবার, 2 তারিখ তাহলে রবিবার, তাই না? 4 তারিখ মঙ্গলবার। তোমাদের ক্লাস নেব বলছিলাম কি শনি রবি মঙ্গল বৃহস্পতি, তাই না? জৈব যৌগ শনি রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, ওকে। তাহলে মঙ্গলবারে শুরু করলাম, মঙ্গলবারে হচ্ছে 4 তারিখ, তাহলে 4th ডিসেম্বর। 4th ডিসেম্বর থেকে তোমাদের জৈব রসায়ন শুরু হবে। ক্লাস থাকবে 1.5 ঘন্টা, 6টা 30 থেকে। 4th ডিসেম্বর জানুয়ারি, আমি জানুয়ারি লিখেছি, তোমরা ডিসেম্বর দেখতেছো। 6টা 30 থেকে 8টা। ঠিক আছে? 6টা 30 থেকে 8টা, সপ্তাহে যদি ইয়ে থাকে 1.5 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে। 2 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ হওয়ার পসিবিলিটি খুব বেশি। এমনও হইতে পারে যে ফেব্রুয়ারির মাঝামাঝিও শেষ করে দিয়েছি এক্সট্রা ক্লাস দিয়ে। ঠিক আছে? কারণ যত তাড়াতাড়ি শেষ হবে তত তোমাদের ভালো, কিন্তু কিন্তু তোমাদের উপর প্রেসার পড়বে, এবং প্রেসারটা পড়া উচিত, কারণ জৈব যৌগের সময় অন্য কিছু খুব বেশি না পড়লেও চলে। তোমরা এত বেশি মজা পাবা যদি পড়ো বুঝে বুঝে, এত বেশি মজা পাবা যে তোমাদের অন্য কিছু পড়ার যে ইচ্ছা সেটাও কমে যেতে পারে। বাট যারা ফাঁকিবাজি করবা তাদের আসলে ভবিষ্যতে দুঃখ আছে। ঠিক আছে? দুঃখ আছে। এবং জৈব যৌগ সম্পর্কে বলি, লেকচারে যা যা পড়াবো হুবহু ওইগুলাই কোশ্চেন আসবে। ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন আসবে। এছাড়া আমি তোমাদের বাড়ির কাজ দিব, যে বাড়ির কাজগুলা সবসময় চেক করতে পারবো কিনা জানি না, তবে ওই বাড়ির কাজগুলো তোমাদের করা লাগবে। ঠিক আছে? যেভাবে করতে বলি ওইভাবেই করা লাগবে। ঠিক আছে? বিগত বছরগুলোতে যে কোশ্চেন গুলো আসছে ওই কোশ্চেন গুলোই মূলত বাড়ির কাজ থাকবে। এতে করে হবে কি, তোমাদের আলটিমেট পরীক্ষার প্রিপারেশনটা এখন থেকে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো লেড স্টোরেজ ব্যাটারি, তো এখানেও কি থাকে? এখানেও একটা পাত্র থাকে। আমি সিম্পল স্ট্রাকচারটা বলতেছি, ভিতরে অনেকগুলা থাকে, অনেক বড় সাইজ না। তো
তো এখানে কিন্তু একটা অ্যানোড একটা ক্যাথোড থাকে না, মাল্টিপল থাকে, অনেকগুলা অ্যানোড থাকে, অনেকগুলা ক্যাথোড থাকে, অনেকগুলা কোষ কানেক্ট করে, ঠিক আছে, অনেক ব্যাপার স্যাপার ঘটে। আমি সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে বুঝাই দিচ্ছি যে আসলে হচ্ছেটা কি, ঠিক আছে, যেটা তোমাদের বইতে মনে হয় না এটা স্ট্রাকচার দেওয়া আছে। তো আমি সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। তো একটা পাত্র থাকে, কেমন? তো এই পাত্রে দুইটা দণ্ড থাকবে, একটা দণ্ড হচ্ছে অ্যানোড, আরেকটা কি ক্যাথোড। এই হচ্ছে আমাদের অ্যানোড দণ্ড, এই হচ্ছে আমাদের ক্যাথোড দণ্ড। অ্যানোড দণ্ড হিসেবে ঠিক আছে, এই দণ্ডটা হিসেবে নেওয়া হচ্ছে লেডকে, এই দণ্ডটা হিসেবে নেওয়া হচ্ছে লেড অক্সাইডকে, ঠিক আছে, লেড অক্সাইড, লেডও থাকে এর মধ্যে কিছু, এবং এটা চুবানো থাকে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, একটা গাঢ় তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে, যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, ঠিক আছে। তার মানে একটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণে এটা চুবানো থাকে। নরমালি গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণ যেটা, সেটার আপেক্ষিক গুরুত্ব হয় 1.15, 1.15 আপেক্ষিক গুরুত্ব হয়, অথবা এটার ঘনমাত্রা হয় হচ্ছে কত, প্রায় 38% W/V, আমি যদি ভুল না থাকি। এটা নরমালি থাকে, একদম সবসময় যে এটাই দিতে হবে এরকম না। তবে সালফিউরিক অ্যাসিডের গুরুত্ব যেটা, সেটা অনেক বেশি, কারণ সালফিউরিক অ্যাসিড এখানে ডিরেক্টলি বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে। তো এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, কিছু পরিমাণ লেড সালফেটও থাকে, অল্প পরিমাণে কি থাকে বলতো, লেড সালফেটও থাকে এখানে, না থাকলে উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে কি করা হয়, তারপরে হচ্ছে একটা তার দিয়ে এটা সংযুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাবো, ইলেকট্রিসিটি পাবো আর কি, ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো, ইলেকট্রিসিটি পাবো। তো এই হচ্ছে আমাদের কোষের সিম্পল স্ট্রাকচার, ঠিক আছে, সিম্পল স্ট্রাকচার। এছাড়াও তোমরা যদি জটিল করে আঁকাইতে চাও জটিল করে আঁকাইতে পারো, বাট দরকার নেই, ঠিক আছে, দরকার নেই। এখন আমরা দেখব প্রথমে ডিসচার্জিং প্রক্রিয়াটা। ডিসচার্জিং প্রক্রিয়া মানে কি, কিভাবে সে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। ডিসচার্জিং প্রক্রিয়া কি বলো তো ভাইয়া, এই ডিসচার্জিং প্রক্রিয়া কি? ভাইয়া তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। যেভাবে সে তড়িৎ শক্তি উৎপন্ন করে, সে আসলে কিভাবে তড়িৎ শক্তি উৎপন্ন করতেছে সেই প্রসেসটা প্রথমে আমরা দেখব। দেখো ভাইয়া, এখানে যখন সে ডিসচার্জ করে তখন অ্যানোড হিসেবে কাজ করে হচ্ছে লেডটা, যখন সে তড়িৎ শক্তি উৎপন্ন করে তখন অ্যানোড হিসেবে কাজ করে কে, লেড। লেড আর ক্যাথোড হিসেবে কাজ করে কে, লেড অক্সাইড। অক্সাইড। যখন বলো তো ভাইয়া, যখন তার চার্জিং ঘটবে তখন উল্টা ঘটনা ঘটবে না? জি ভাইয়া, তখন উল্টা অ্যানোড ঘটবে। লেড অক্সাইড হবে হ্যাঁ আর ক্যাথোড লেড হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবা, ডিসচার্জিং এর সময় যে অ্যানোড হবে, রিচার্জিং এর সময় কিন্তু সব ঘটনা উল্টা হবে, উল্টা উল্টা হবে। তাহলে ডিসচার্জিং এর সময় লেড অ্যানোড হিসেবে কাজ করে। লেড কি করে বলো তো, লেড দুইটা ইলেকট্রন ত্যাগ করে লেড 2+ আয়নে রূপান্তরিত হয়ে যায়। ঠিক করে বলো তো ভাই, লেড দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, লেড 2+ আয়নে রূপান্তরিত হয়ে যায়। লেড 2+ আয়নে রূপান্তরিত হয়ে কোথায় যাবে, দ্রবণে যাবে না? জি দ্রবণে ভাইয়া। যাবে না? হ্যাঁ বলো, দ্রবণে কি আছে? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সাথে সে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, লেড সালফেট আর কি, লেড সালফেট আর হাইড্রোজেন। 2H+, হাইড্রোজেন উৎপন্ন করবে না, H+ আয়ন উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে বলো তো অ্যানোডে টোটাল কি বিক্রিয়া ঘটলো, এটা হচ্ছে অ্যানোডে, তাই না? এটা হচ্ছে কোথায়, অ্যানোডে। তাহলে বলো তো অ্যানোডে টোটাল কি বিক্রিয়া ঘটলো, অ্যানোডে কি বিক্রিয়া ঘটলো, এই যে লেড ছিল, লেড, ঠিক আছে, এই যে লেড 2+ যেটা, সেটা কি আবার ইউজ হয়ে গেছে না, তাহলে লেড 2+ কি থাকবে, ডান পাশেও আছে না বাম ভাইয়া। পাশেও আছে, বাদ দিয়ে দিব না, যোগ করলে বাদ দিয়ে দিব। জি ভাইয়া। প্লাস কি, সালফিউরিক অ্যাসিড, তাই না? ইলেকট্রন কয়টা ত্যাগ করতেছে, দুইটা ত্যাগ করতেছে। দুইটা। হ্যাঁ, উৎপন্ন হচ্ছে কি, লেড সালফেট আর কি, H+। H+। তাহলে এটা আমাদের অ্যানোডের টোটাল বিক্রিয়া না, এটা জি আমাদের ভাইয়া। কি, এটা কিন্তু আমাদের অ্যানোডের টোটাল বিক্রিয়া। তাহলে চলো ক্যাথোডে কি ঘটে সেটা একটু দেখে আসি। দেখে পেলো ক্যাথোড, ক্যাথোডে প্রথমে শুরুতে থাকে হচ্ছে লেড অক্সাইড। বলো তো লেড অক্সাইডে লেড এর জারণ মান কত, জারণ মান কত, +4 না, +4 না? জি ভাইয়া। জি ভাইয়া। এই এই বয়সে এসে যদি ভাইয়া কোনো পরমাণুর জারণ সংখ্যা বের না করতে পারো, তাহলে কিন্তু কিছু হবে না, কিছু হবে না মানে কিছুই হবে না। তো লেড অক্সাইডে লেডের জারণ মান কিন্তু +4। তো এই লেড অক্সাইড কি করবে বলো তো ভাইয়া, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। বলো তো ভাইয়া, +4 থেকে দুইটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে নেয় তাহলে কি উৎপন্ন হবে,
Plus two. লেড 2 প্লাস উৎপন্ন করবে। তারপরে কি বলতো ভাইয়া, তারপরে এখানে অক্সিজেন কোথায় যাবে বলতো? অক্সিজেন কোথায় যাবে? দুইটা অক্সিজেন, ঠিক আছে। এখানে কয়টা অক্সিজেন আছে? দুইটা অক্সিজেন। বলতো ভাই দ্রবণে অনেকগুলো H+ আয়ন আছে না অলরেডি? জি এই ভাইয়া। দ্রবণে অনেকগুলো H+ আয়ন আছে, তো দুইটা অক্সিজেনের জন্য কয়টা H+ লাগবে? চারটা না? জি ভাইয়া। চারটা H+। তাহলে কি উৎপন্ন করবে বলতো? 2H2 উৎপন্ন করলো। কোনো ক্ষতি আছে? না ভাইয়া। কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। এখন লেড 2 প্লাস আয়ন কি এখান থেকে এই দ্রবণে গেল না আবার? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, দ্রবণে যে লেড 2 প্লাস আয়ন আছে, দ্রবণে কি আছে? কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে না? দেখছো, জি ভাইয়া। সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কিন্তু অনেক বেশি। এই যে লেড স্টোরেজ ব্যাটারি, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের ভূমিকা অনেক বেশি, ঠিক আছে। এজন্য তোমরা দেখবা যে ইয়ে করে, কয়েকদিন পর পর বিশুদ্ধ পানি দেয়, পাতিত পানি দিয়ে ইয়ে করে, নরমালাইজ করে। এটার কারণ আছে, ঠিক আছে। এই গাঢ়ত্ব বেড়ে যায় সালফিউরিক অ্যাসিডের, অনেক বিষয় আছে, এগুলো বলবো লাস্টে। তো দেখো, লেড 2 প্লাস কি করবে? সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট উৎপন্ন করবে। আর কি বলতো ভাইয়া, দুইটা H+ আয়ন উৎপন্ন করবে। বলতো তাইলে ক্যাথোডে টোটাল কি বিক্রিয়া ঘটে? ক্যাথোডে টোটাল কি বিক্রিয়া ঘটে? এখানে লেড অক্সাইড ছিল, ঠিক আছে। তারপরে কি চারটা H+ ছিল, এই সাইডে দুইটা H+ আছে, বাম পাশে চারটা, ডান পাশে দুইটা, বিয়োগ করলে কয়টা H+ থাকে? দুইটা। দুইটা H+ থাকে। তারপরে এই সাইডে লেড 2 প্লাস আছে, ডান পাশেও লেড 2 প্লাস আছে, কাটাকাটি যায় না? এটার এটা জি ভাইয়া। কাটাকাটি যায়। এই সাইডে আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এখান থেকে কি উৎপন্ন হইলো? লেড 2 প্লাস তো কাটাকাটি, 2 অণু পানি আর কি 1 অণু লেড সালফেট। তাহলে লেড সালফেট আর কি বলতো ভাইয়া, 2 অণু পানি। এটা কোথায় ঘটছে বলতো? ক্যাথোডের ক্যাথোড। টোটাল বিক্রিয়া ঘটছে, ঠিক আছে। তাহলে অ্যানোডের বিক্রিয়া, ডিসচার্জিং এর সময় আমরা অ্যানোডের বিক্রিয়াও পেরে গেলাম, ক্যাথোডের বিক্রিয়াও পেরে গেলাম। তাহলে বলতো ভাইয়া টোটাল কোষ বিক্রিয়া কি হবে ডিসচার্জিং এ? ডিসচার্জিং এর সময় কোষ বিক্রিয়া, ঠিক আছে। খুব সুন্দরভাবে লিখে ফেলবা, দুই একবার দেখবা জিনিসটা খুব সুন্দরভাবে মনে থাকতেছে। কোষ বিক্রিয়া। ভাইয়া ক্যাথোডের বিক্রিয়ায় বাম পাশে কি ইলেকট্রনটা লিখবো না? দুইটা ইলেকট্রন। অবশ্যই লিখবা। এই কই, আমি তো ইলেকট্রন লিখেছি, তুমি দেখতে পারতেছো না কারণ তোমার চোখে সমস্যা আছে। ক্যাথোডের বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে না? অবশ্যই ঘটে। আচ্ছা, তাহলে দুইটা যোগ করে দাও, যোগ করলে যোগফল কি আসে বলো তো ভাইয়া? দেখো, এই সাইডে কি আছে? লেড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাই না? কি আছে? লেড প্লাস সালফিউরিক অ্যাসিড। অ্যানোড থেকে কি আসছে? লেড প্লাস সালফিউরিক অ্যাসিড। ক্যাথোড থেকে কি আসছে? লেড অক্সাইড প্লাস কি বলতো ভাইয়া, দুইটা H+ আর কে? সালফিউরিক অ্যাসিড। এটা আসছে না বাম পাশে? এই যে এটা আর এটা যদি আমি যোগ করে ফেলি, দুইটা বিক্রিয়া কিভাবে আমরা যোগ করি? বাম পাশেরটাও যোগ করি, তারপরে কি ডান পাশেরটা যোগ করি। তাহলে বাম পাশে এটা আসলো, তাহলে ডান পাশে কোনটা আসবে? ডান পাশে দেখো কি আসছে? লেড অক্সাইড, লেড সালফেট যোগ কত? দুইটা H+, ঠিক আছে। তারপরে কি আসছে? লেড সালফেট আর দুইটা পানি, লেড সালফেট আর দুইটা কি বলতো ভাইয়া? পানি। একই জিনিস বারবার আসছে, দেখো তো ভাইয়া। এই সাইডেও আমাদের H+ আসছে, এই সাইডেও আমাদের H+ আছে, তাহলে H+H+ বাদ না? এই বাদ না? জি ভাইয়া। তাহলে এখানে শুধুমাত্র লেড বাঁচছে, সালফিউরিক অ্যাসিড এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো? দুইটা। দুইটা। তারপরে কি আছে? লেড অক্সাইড, লেড অক্সাইড। এখান থেকে কি উৎপন্ন হইলো? দেখো, লেড সালফেট, তাহলে কয়টা লেড সালফেট? দুইটা লেড দুইটা। সালফেট আর 2 দুই অণু অণু পানি। পানি। তো এটা হচ্ছে আমাদের কি ডিসচার্জিং এর সময় আলটিমেট কোষ বিক্রিয়া। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে দুই একবার প্র্যাকটিস করে ফেলতে হবে যে আসলে ঘটনাটা কি ঘটে। দেখো, এখানে অ্যানোডে লেড দুইটা ইলেকট্রন ত্যাগ করে লেড 2 প্লাস আয়ন উৎপন্ন করে, এবং লেড 2 প্লাস আয়নকে সালফিউরিক অ্যাসিড কখনোই ছাড়বে না, ঠিক আছে। এখানে সালফিউরিক অ্যাসিড কি করে ফেলবে? ওই লেড 2 প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে লেড সালফেট উৎপন্ন করবে আর H+ আয়ন উৎপন্ন করবে। তাহলে টোটাল কোষ বিক্রিয়া যেটা ঘটবে সেটা কি? লেড প্লাস সালফিউরিক অ্যাসিড দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি লেড সালফেট আর 2H+ আয়ন। এটা হচ্ছে কি অ্যানোডের সমগ্র বিক্রিয়া। তো ক্যাথোডে কি ঘটবে? এই যে লেড অক্সাইড, সেটা কি করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে লেড 2 প্লাস আয়ন উৎপন্ন করবে। তো এখানে 4+ ছিল, দুইটা ইলেকট্রন ত্যাগ করলে লেড 2 প্লাস হবে, তাই না? তো তাহলে অক্সিজেন কি হয়ে যাচ্ছে? অক্সিজেন সিঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো থাকবে না সিঙ্গেল, দ্রবণে অনেকগুলো H+ আয়ন আছে, H+ এর সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করে ফেলবে। তো লেড 2 প্লাস আয়ন যেটা, সেটা কি আবার দ্রবণে গেছে, দ্রবণে থাকলে সালফিউরিক অ্যাসিড তাকে রাখবে?
রাখবে না। সে কি করে ফেলবে, সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেড সালফেট আর কি H+ আয়ন যেটা সেটা উৎপন্ন করে ফেলবে। তাহলে আলটিমেটলি তোমার ক্যাথোডে কি বিক্রিয়া করবে, দুই পাশ যোগ করবা, যোগ করলে লেড অক্সাইড প্লাস 2টা H+ আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি লেড সালফেট আর পানি উৎপন্ন করবে। তারপরে ডিসচার্জিং এর সময় তুমি যদি কোষ বিক্রিয়া লিখতে চাও, কোষ বিক্রিয়া লেখার সময় তুমি কি করো, অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়া যোগ করো, তাই না? তো তুমি অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়া যোগ করছো, যোগ করে যেটা পাইছো সেটাই কি কোষ বিক্রিয়া। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পেরেছো? বলো বলো বলো। জি ভাইয়া। ভাইয়া ওকে ওকে, তাহলে এটা আমি ছোট করে দিই, সব ছোট করে দিই। তো এটা গেল ডিসচার্জিং এর সময় বিক্রিয়া। বলো তো ভাইয়া রিচার্জিং এর সময় কি বিক্রিয়া ঘটবে? বলো, শোনো, রিচার্জিং এর সময় কি বিক্রিয়া ঘটবে এটা শিখানো দরকার নেই। আমি কি বলছিলাম, ডিসচার্জিং এর সময় কি যে বিক্রিয়া ঘটে, রিচার্জিং এর সময় কি বিক্রিয়া ঘটে তার উল্টা না? জি তাই ভাইয়া উল্টা না? এবং ডিসচার্জিং এর সময় যে অ্যানোড হিসেবে কাজ করে, রিচার্জিং এর সময় সে কি করে, ক্যাথোড হিসেবে কাজ ক্যাথোড করে। হিসেবে কাজ করে। আবার ডিসচার্জিং এর সময় যে ক্যাথোড হিসেবে কাজ করে, রিচার্জিং এর সময় সে কি হবে, অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে রিচার্জিং এর সময় অ্যানোড হিসেবে কাজ করবে কে, এই সেকেন্ড বিক্রিয়াটা না, ক্যাথোডের সমগ্র বিক্রিয়াটা না? জি ভাইয়া কিন্তু বিক্রিয়াটা ঘটবে কিভাবে, ভাইয়া উল্টা। উল্টা দিকে। উল্টা, তাহলে উল্টা ঘটাইতে হইলে তোমার শুরু থেকে আছে লেড সালফেট আর কে, দুই অণু কে, পানি। পানি। তারা কি করবে, অ্যানোড, অ্যানোড কি করে, ইলেকট্রন ত্যাগ করে। দেখো তো ভাই এখানে কয়টা ইলেকট্রন গ্রহণ করছিল, ভাইয়া 2টা। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করাই দাও, ত্যাগ করাইলে কি উৎপন্ন হবে, যেগুলা থেকে এটা উৎপন্ন হয়েছে সেগুলাই উৎপন্ন হবে। তাহলে কি হবে, লেড অক্সাইড আর কে, 2H+ আর কে, সালফিউরিক অ্যাসিড। মজা না? এই মজা না? জি ভাইয়া অবশ্যই মজা। তাহলে বলো ক্যাথোডে কি বিক্রিয়া ঘটবে? ভাইয়া ডিসচার্জিং এর সময় যে অ্যানোডে বিক্রিয়া ঘটায়, রিচার্জিং এর সময় কি ঘটবে, সে ক্যাথোডে বিক্রিয়া ঘটাবে। তাহলে ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটে, এটা, ঠিক আছে। বাট বিক্রিয়াটা ঘটবে কি উল্টা, এখানে যা উৎপন্ন হয়েছে এখানে কি হবে, তা বিক্রিয়ক। তাহলে উৎপন্ন হয়েছিল কি লেড সালফেট আর কে, 2H+। দেখো এখানে ইলেকট্রনের ত্যাগ ঘটছিল কয়টা, 2টা, এখানে কি 2টা ইলেকট্রন গ্রহণ করাবা। আর গ্রহণ বিক্রিয়ক কি হবে হয়ে যাবে, বিক্রিয়ক হয়ে যাবে উৎপাদ। বিক্রিয়ক কি ছিল, লেড আর কে, লেড আর সালফিউরিক কে, অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া পেয়ে গেছো না? জি ভাইয়া। তাহলে বলো কোষ বিক্রিয়া কি? ভাইয়া ওই যে 2 লেড সালফেট হবে আর 2 অণু পানি, আর এই এই যে, পাশে ওই একদম একদম ঠিক আছে, যে কোষ বিক্রিয়াটা পাইছিলাম আমরা ডিসচার্জিং এর সময়, রিচার্জিং এর সময় ওই কোষ বিক্রিয়াটাই পাবো কিন্তু উল্টা। ঠিক আছে, কি পাবো বলো তো, উল্টা। 2 লেড সালফেট, ঠিক আছে, প্লাস 2H2O। এখান থেকে কি উৎপন্ন হবে দেখো তো, যোগ করলে এটাই পাবা, লেড প্লাস 2H2SO4 প্লাস কি PbO2। ঠিক আছে, তো সবসময় তোমরা ডিসচার্জিং এর বিক্রিয়াটা মনে রাখবা, যে কোনো একটা ব্যাটারি পড়বাই দুইটা আসলে, একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই দুইটা ব্যাটারি পড়ার সময় তোমরা ডিসচার্জিং এর যে বিক্রিয়াগুলা সেগুলা খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে ফেলবা, মনে রাখবা। ঠিক আছে, পরীক্ষার আগে রিভিশন দিবা, কারণ এগুলা ভুলে যায়। ঠিক আছে, এগুলা ভুলে যায়, অনেকেই ভুলে যায়। ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, তো এগুলা সুন্দরভাবে বুঝে বুঝে মনে রাখবা। মনে রাখার পরে কি রিচার্জিং এর বিক্রিয়াটা উল্টা লিখে দিবা। ঠিক আছে, ডিসচার্জিং এর ক্যাথোডে যা ঘটতেছে অ্যানোডে কি ঘটবে তাই ঘটবে, কিন্তু উল্টা। ঠিক আছে, আবার ডিসচার্জিং এর অ্যানোডে যা ঘটবে রিচার্জিং এর ক্যাথোডে তাই ঘটবে, কিন্তু উল্টা। ঠিক আছে, বুঝাইতে পারছি সবাইকে? তাই সবাইকে বুঝাইতে পারছি এই জিনিসটা? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমরা আরেকটা কোষ নিয়ে আলোচনা করব। এই কোষ নিয়ে আলোচনা করার পরে তোমাদের আমি 5 থেকে 10 মিনিট ব্রেক দিয়ে তারপরে পরের সেশন যেটা কোষ পরিবাহিতা নিয়ে আমরা পড়াশোনা শুরু করবো। ঠিক আছে, তাহলে লিখে ফেলো লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। এই নাকি ক্লাস আরেকদিন বাড়াবো বলো? হ্যাঁ বলো, ক্লাস আরেকদিন বাড়াবো? ভাই হুম, একদিন হচ্ছে, আপনার আরেকদিন ইচ্ছা বাড়াইলে ভাইয়া। মনে হয় ভালো হয়। জি ভাই আরেকদিন ক্লাস নিয়েন। জি ভাই। এখনো কিন্তু 1 ঘন্টা ক্লাস নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকদিন নিলাম, পরশুদিন আবার নিলাম, সমস্যা নেই। পরশুদিন তাহলে এরকম টাইমে নিবো, এই পরশুদিন 8:30টায় তোমাদের আর কোনো পড়া আছে, রবিনের পড়া আছে? রবিন বাবা শুভেন, পরশুদিন কি বার, আজকে বৃহস্পতিবার না?
শনিবার ভাইয়া। ও শনিবারে তো কারো ক্লাস থাকার কথা না নাকি? 8:30 কথা আছে? 8:30 না 7টা, শনিবার 7টায় আছে কারো ক্লাস? 7টায় নাই ভাইয়া। আচ্ছা, তাহলে শনিবার 7টায় আরেকটা ক্লাস নিয়ে নিই নাকি? ও আচ্ছা ভাইয়া। ওকে, শনিবার 7টায় তাহলে আরেকটা ক্লাস নিয়ে নিই। ওকে, ঠিক আছে। তাহলে ওই দিন আমরা কোষ পরিবাহিতা পড়াবো। কোষ পরিবাহিতা যেটা, এটা অনেক মজার টপিক এবং ওইখানে তোমাদের পরিমাণগত রসায়নের কিছু কনসেপ্ট কাজে লাগবে। তোমাদের মনে আছে আমরা নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি ইনটু ই, এই সূত্রটা শিখছিলাম। জি ভাইয়া। তারপরে নরমালিটি ইজ ইকুয়াল টু কি ছিল? টোটাল গ্রাম তুল্য ভর ভাই, ঠিক আছে, আয়তন লিটার এককে, এরকম একটা সূত্র ছিল। ছিল এক্স বাই ভিএল দিয়ে পড়াইছিলাম, এরকম জি ভাই। পড়াইছিলাম, বাট তোমাদের মনে নাই আমি জানি। ঠিক আছে, তো তোমরা কারণ নরমালিটিটা কোনো জায়গায় ইউজ এরকম ভাবে লাগে নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এই জন্য। সব জায়গায় আমরা এটাই ইউজ করছি, তো তোমাদের মনে নাই। তো তোমরা ওই লেকচারটা দেখে ফেলবা, ঠিক আছে? তাহলে আমার সুবিধা হবে। এমনিতে আমি বলবো, বাট এটা তোমরা দেখবা। ঠিক আছে, এই রিলেটেড নরমালিটি আমরা মূল নিয়মে কিভাবে বের করি, ঠিক আছে? আমরা নরমালি এভাবে বের করি, বাট মূল নিয়মে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি শিখাইছিলাম। ঠিক আছে, যত গ্রাম তুল্য ভর থাকে সেটাকে আমরা ওই লিটার একক আয়তন দিয়ে ভাগ করি। আর মোলারিটি কিভাবে বের করি আমরা? মোল সংখ্যা ডিভাইড বাই লিটার একক আয়তন, তাই না? দুইটা কিন্তু সিমিলার, তাই না? দুইটা কিন্তু সিমিলার। একটা হচ্ছে গ্রাম তুল্য ভর আর একটা হচ্ছে মোল সংখ্যা। তো এটা তোমাদের কাছে লাগবে, ঠিক আছে? এটা তোমাদের কাছে লাগবে। যাই হোক, এটা পড়াবো কোষ পরিবাহিতা, ভাবছিলাম আজকেই পড়াবো, কিন্তু আমার শরীর কুলাইতেছে না, আমার প্রচুর ব্যথা করতেছে সারা শরীর। আচ্ছা দেখো তো, এবার আমরা পড়বো লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, সেটা লেড স্টোরেজ ব্যাটারির মতোই একটা বিক্রিয়া, বাট তোমাদের বইতে এই সহজ জিনিসটাকে একটু কমপ্লেক্স করার ট্রাই করছে। ঠিক আছে, এই টাইপের কিছু জিনিসপত্র দিয়ে, ঠিক আছে, 1 - x, ঠিক আছে, এই 1 - x প্লাস এক্স লিথিয়াম প্লাস এখান থেকে কি বলতো ভাইয়া, লিথিয়াম, এই টাইপের জিনিসপত্র দিয়ে বিষয়গুলোকে একটু কমপ্লেক্স করার ট্রাই করছে। ঠিক আছে, তো এটা যারা বুঝবা, বাট আমি তোমাদের সহজ করে বুঝাবো আসলে কি ঘটে। ঠিক আছে, আসলে কি ঘটে এগুলা বোঝার জন্য তোমাদের ম্যাথমেটিক্স একটু ভালো হইতে হবে, বাট অনেক সোজা, আসলে সোজা। তো যাই হোক, আমি চলো তোমাদের দেখাই যে আসলে আমাদের যে মোবাইলের ব্যাটারিগুলা, ওই ব্যাটারিগুলাতে আসলে ঘটে কি। ঠিক আছে, তো এখানেও একটা কোষ থাকে, একদম সিম্পল স্ট্রাকচার যদি আমি দেখাই, তো এখানেও কি থাকবে, একটা কোষ থাকবে। কোষ বলতে একটা পাত্র থাকবে আর কি। তো এই হচ্ছে সেই পাত্র, এই হচ্ছে আমাদের সেই পাত্র। এই পাত্রে অবশ্যই দুইটা পোর্শন থাকবে এবং পোর্শন গুলা যেটা, তারা কি করবে, একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকবে। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমাদের সেই অর্ধবেদ্য পর্দা, এই হচ্ছে আমাদের কি সেই অর্ধবেদ্য পর্দা। অর্ধবেদ্য পর্দা দিয়ে কি করতে পারবে, আয়ন সমূহ চলাচল করতে পারবে। ঠিক আছে, তো এটা আমাদের অর্ধবেদ্য পর্দা। তো এর এই পাশে কে থাকবে, এই পাশে থাকবে অ্যানোড। এই পাশে কে থাকবে বলতো, অ্যানোড থাকবে। অ্যানোড হিসেবে থাকে হচ্ছে তোমার একটা সংকর। ঠিক আছে, লিথিয়াম এবং গ্রাফাইটের একটা সংকর। মনে করো তুমি এখানে কিছু পরিমাণ লিথিয়াম দিলা, ঠিক আছে, লিথিয়ামের উপরে তুমি কি দিলা বলো তো, কিছু পরিমাণ গ্রাফাইট দিয়ে দিলা। ঠিক আছে, এই টাইপের একটা পদার্থ থাকে যেটাকে বলা হয় লিথিয়াম গ্রাফাইট। ঠিক আছে, লিথিয়াম এবং গ্রাফাইটের সংকেত, তো Li(C6) দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো এটা কি বলতো ভাইয়া, এটা হচ্ছে লিথিয়ামের কি একটা সংকর। তোমাদের বইতে Li(x) দিছে, যে x সংখ্যক লিথিয়াম আছে, তো দরকার নেই, তোমরা বুঝো আসলে ঘটনা কি ঘটে। তো লিথিয়াম এবং গ্রাফাইটের একটা সংকর ইউজ করা হয় কোথায় বলো তো, অ্যানোড হিসেবে। তাহলে এখানে এই যে আমি গোল্লা দিচ্ছি, এগুলা কি লিথিয়াম এবং গ্রাফাইটের সংকর। তো এখানে আমি একটা দণ্ড ইউজ করতে পারতাম। ঠিক আছে, তো বইতে যেহেতু এটার স্ট্রাকচার একটু সহজ দেওয়া আছে এবং এটা আঁকাইতে তোমরা পারবা আমি বিশ্বাস করি, এই জন্য বইয়ের মতো করেই দিলাম। তো এখানে এই যে গোল্লা ইউজ করতেছে, এগুলা কি লিথিয়াম এবং কি গ্রাফাইটের গ্রাফাইটের সংকর। সংকর। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে লিথিয়াম এবং গ্রাফাইটের সংকর। এটা ইউজ করা হয় কি হিসেবে, ডিসচার্জিং এর সময় অ্যানোড হিসেবে। ঠিক আছে, তো লিথিয়াম প্লাস গ্রাফাইট, এটাকে প্রকাশ করা হচ্ছে Li(C6) দিয়ে। ঠিক আছে, Li(C6) দিয়ে। ক্যাথোড হিসেবে ইউজ করা হয় হচ্ছে ভাইয়া, খুব সুন্দর একটা জিনিস, এটা এখানেও ক্যাথোড হিসেবে লিথিয়াম ইউজ করা হয়, বাট লিথিয়ামের সাথে কোবাল্ট অক্সাইডের একটা সংকর ইউজ করা হয়। ঠিক আছে, তো অনেকগুলা পাত ইউজ করা হয়, মেইনলি প্লেট ইউজ করা হয়। তোমরা আঁকাই ফেলো আমার সাথে সাথে, খুব সোজা আঁকানো, কঠিন কিছু না। অনেকগুলা প্লেট ইউজ করা হয় এরকম।
আমি চারটা চারটা করে আঁকাই, ঠিক আছে। তো এখানে কি বলতো ভাইয়া, লিথিয়াম আর কোবাল্ট অক্সাইডের সংকর ইউজ করা হয়, ঠিক আছে। লিথিয়াম আর কি কোবাল্ট অক্সাইড, এই দুইটার কি বলতো ভাইয়া সংকর ইউজ করা হয়। এবং এখানে মাথায় রাখা লাগে ভাইয়া, কোবাল্ট অক্সাইড যে পরিমাণে আছে, সংকর যে ধাতুটা সেটাতে যাতে কি থাকে, লিথিয়ামের পরিমাণ কম থাকে। তার মানে লিথিয়ামের পরিমাণ যেটা, সেটা কোবাল্ট অক্সাইডের চেয়ে একটু কম রাখা লাগে, নইলে ঘটনা ঘটে যায়, ঠিক আছে। নইলে লিথিয়াম কি করে ফেলে, কোবাল্ট অক্সাইডকে জারিত করে ফেলে, বিজারিত করে ফেলে, ঠিক আছে। তো এটা আমি পড়াবো কি হয়, যে লিথিয়ামের পরিমাণ বেশি হয়ে গেলে ঝামেলাটা কি হয়। তো এখানে আমরা কি কি করব, লিথিয়াম এবং কোবাল্ট অক্সাইডের কি নিব বলতো ভাইয়া, একটা সংকর ধাতু নিব, প্লেট নিব অনেকগুলা। তো যেখানে কি থাকবে, কোবাল্ট অক্সাইডের চেয়ে লিথিয়ামের পরিমাণ কি থাকবে, একটু কম থাকবে, ঠিক আছে। তো এখন আমাদের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নেওয়া লাগবে না এখানে। জি ভাইয়া। তো এই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নেওয়া হয় লিথিয়ামের বিভিন্ন ধরনের লবণ, ঠিক আছে। লিথিয়ামের বিভিন্ন ধরনের লবণ নেওয়া হয়, লিথিয়াম ফেরাস অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, ঠিক আছে। তো এই টাইপের অনেকগুলা লবণ নেওয়া হয়, ঠিক আছে। তো লিথিয়ামের অনেকগুলো লবণ নেওয়া হয়, লিথিয়ামের লবণ নেওয়া হয়। পাশাপাশি একটা দ্রাবক নেওয়া লাগবে না, শুধুমাত্র লবণ নিলে হবে, এই লবণ নিলে হবে না ভাইয়া। না। তো দ্রাবক হিসেবে নেওয়া হয় জৈব দ্রাবক, ঠিক আছে, যে কোনো জৈব দ্রাবক। তো মোস্ট কমনলি যে দ্রাবকটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভাইয়া ইথাইল কার্বনেট, ঠিক আছে, C2H5, এই টাইপের একটা জৈব যৌগ দ্রাবক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা দিয়ে কি করা হয়, একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, মানে টোটাল একটা দ্রবণ তৈরি করা হয়, ঠিক আছে, দ্রাবক হিসেবে এটা ইউজ করে, এবং লিথিয়ামের একটা লবণ ইউজ করে, ঠিক আছে। তো লিথিয়ামের লবণ মানে এখানে কি থাকবে, লিথিয়ামের আয়ন থাকবে অনেকগুলো, তাই না ভাইয়া? হ্যাঁ, জি লিথিয়ামের ভাইয়া। আয়ন থাকবে না। ও তাহলে ওকে, তাহলে আমি এটা একটু উপরে নিয়ে যাই, এই দুটো জাতির। তারপরে এটা আমি একটু ছোট করি, কারণ আমরা এখন কি করব, আমাদের মেন যে জিনিসটা শেখার সেটা শিখবো, যে অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? Okay, আচ্ছা okay, আচ্ছা। তাহলে দেখো তো, আমাদের ডিসচার্জিং এর সময় ঘটনা কি ঘটে সেটা আমাদের জানা লাগবে। তো এটাকে কার্যকরী করার জন্য আমাদের কি করা লাগবে, এখান দিয়ে একটা তার দিয়ে সংযুক্ত করে দিতে হবে না? হ্যাঁ, দুই সাইডে কিন্তু একটা তার দিয়ে সংযুক্ত করে করা লাগবে। এখানে আমরা কি পাবো, ইলেকট্রিসিটি বা ভোল্টেজ ডিফারেন্স, সেটা পাবো। তাহলে লিখে ফেলো, অ্যানোডে কি ঘটনা ঘটবে। দেখো, এখানে যে লিথিয়াম এবং গ্রাফাইট আছে, তারা কি আলাদা আলাদা না? সংকর মানে কি, তারা কি একজন আরেকজনের সাথে বিক্রিয়া করছে এরকম? কেউ কি কাউকে ইলেকট্রন আদান প্রদান করছে? ঘটে নাই কিন্তু। না ভাইয়া। লিথিয়াম এবং কোবাল্ট অক্সাইড যে আছে, তারা কি একজন আরেকজনের সাথে বিক্রিয়া করছে? তারা আলাদা না? না ভাইয়া। আলাদা কিন্তু। তারা কিন্তু কেউ কাউকে ইলেকট্রন দেয়ও নাই, নেয়ও নাই, ঠিক আছে। তারা কিন্তু নিজেরা কি, নিজেরা নিজেরা স্বাধীন, ঠিক আছে। তারা কিন্তু কোনো আয়নও না, চার্জও না, ঠিক আছে, তারা কিন্তু আলাদা। তো দেখো, যখন অ্যানোড তোমরা যুক্ত করে দিবা ডিসচার্জিং এর সময়, অ্যানোডে যে ঘটনা ঘটবে, এই লিথিয়াম এবং গ্রাফাইটের মধ্যে লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। কি করে দিবে বলতো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তো অনেকগুলা লিথিয়াম থাকতে পারে, তার মধ্যে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে একটা লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন হবে। এবং একটা লিথিয়ামের সাথে যেহেতু 6টা গ্রাফাইট আছে, ওই 6টা কার্বন, গ্রাফাইটের কার্বন গুলো আলাদা হয়ে যাবে না? আলাদা হয়ে জি যাবে। ভাইয়া। তাহলে অ্যানোডে যে জিনিসটা ঘটবে, এই লিথিয়াম এবং গ্রাফাইটের মধ্যে শুধুমাত্র লিথিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে লিথিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে। তো তোমরা যদি এখানে এক্স দাও, তাহলে কয়টা হবে বলো তো ভাইয়া, এক্সটা হবে। বুঝতে পারছো? যদি তুমি এখানে এক্স দাও, তাহলে কয়টা হবে বলো তো, এক্সটা হবে, ঠিক আছে। তো আমি এক্স দিলাম না, আমি একটাই দিলাম, ঠিক আছে। তো এই কাজ করলো, এই কাজ করার পরে লিথিয়াম প্লাস যেটা, সেটা কি দ্রবণে চলে যাবে না? লিথিয়াম প্লাস জি দ্রবণে ভাইয়া। চলে যাবে না? এবং মাঝখানে কি আছে, অর্ধবেদ্য পর্দা আছে না একটা, এই অর্ধবেদ্য পর্দা আছে না? হুম, জি ভাইয়া। অর্ধবেদ্য পর্দা আছে। হ্যালো, জি ভাইয়া আছে। তো অর্ধবেদ্য পর্দা দিয়ে লিথিয়াম প্লাস আয়নটা চলে যেতে পারবে না? জি কোথায় যাবে, ভাইয়া পারবে। কোথায় যাবে? ক্যাথোডের কাছে, তাই না? কোথায় যাবে বলো তো, জি ভাইয়া। ক্যাথোডে। ক্যাথোডের কাছে যাবে। এখন দেখো তো ভাইয়া, এই যে লিথিয়াম ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসলো, ইলেকট্রনটা কি এই যে বর্তনী, যেটা এই বর্তনী দিয়ে ক্যাথোডে চলে আসছে না? জি ভাইয়া। তাহলে সে কি করবে, এখানে ইলেকট্রন গ্রহণ করবে না?
জি ভাইয়া। এখন দেখো তো এখানে যে প্লেটটা আছে এই প্লেটে লিথিয়াম আর কোবাল্ট অক্সাইডের মধ্যে কার পরিমাণ বেশি? কোবাল্ট অক্সাইড। তো অতিরিক্ত কোবাল্ট অক্সাইডের সাথে সে সংকর ধাতু তৈরি করবে না। এবার এটা তো লিথিয়াম হয়ে গেল, ইলেকট্রন গ্রহণ করে জি কি হয়ে ভাইয়া গেল? লিথিয়াম করবে। হয়ে গেল। তো অতিরিক্ত কোবাল্ট অক্সাইডের সাথে সে কি উৎপন্ন করবে? লিথিয়াম কোবাল্ট অক্সাইড উৎপন্ন করবে। তাহলে বলো তো এই বিক্রিয়াটা কি অনেক কঠিন? হ্যাঁ, এই বিক্রিয়াটা কি অনেক কঠিন? না, ডিসচার্জিং এর সময় এই বিক্রিয়াটা ঘটবে। ঠিক আছে? না ভাইয়া। তাহলে তাহলে বলো তো টোটাল কোষ বিক্রিয়া কি ঘটবে? বলো কোষ বিক্রিয়া কি ঘটবে তাইলে? বলো, যোগ করে দিবা। অ্যানোড আর ক্যাথোডের বিক্রিয়া যোগ করে দিলে আমরা কোষ বিক্রিয়া পাবো। তাহলে অ্যানোডে কি ঘটে? এই যে লিথিয়াম আর গ্রাফাইটের সংকর, ঠিক আছে, তার থেকে কি লিথিয়াম প্লাস আর কি 6টা কার্বন উৎপন্ন হয়। তো দেখো এই সাইডেও লিথিয়াম প্লাস আছে, এই সাইডেও লিথিয়াম প্লাস আছে, কাটাকাটি যাবে না? জি ভাইয়া। তারপরে ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি, তাহলে বাকি থাকবে কি? কোবাল্ট অক্সাইড, তাই না? তো তার থেকে কি উৎপন্ন হবে? এই যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর কি বলতো 6টা 6টা কার্বন। 6টা কার্বন। তো এই বিক্রিয়াটা ওই লেড স্টোরেজ ব্যাটারি বিক্রিয়া হচ্ছে তুলনামূলকভাবে ইজি না? জি ভাইয়া, এটা তো হ্যাঁ, অনেক ওইটার চাইতে হ্যাঁ, অনেক। বইয়ে দেখলে তোমাদের একটু ইয়ে লাগবে, তোমাদের একটু কঠিন লাগবে, বুঝছো? আচ্ছা, তো যাই হোক, তো বইয়েরটা বাদ দাও, এটা এভাবেই শিখো, ঠিক আছে? এভাবেই মূলত ঘটে। বইয়ে এক্স ওয়াই 1 - x এগুলা দিয়ে ঝামেলা বাঁধাইছে হুদাই, ঠিক আছে, হুদাই। তো তোমরা এভাবেই করো, ঠিক আছে, কোনো দরকার নেই। বলো তো ভাই, ডিসচার্জিং এ যদি এই বিক্রিয়া ঘটে, রিচার্জিং এ বিক্রিয়া লিখতে তোমার কি কোনো কষ্ট হবে? এই কোনো কষ্ট হবে বলো? না ভাইয়া। ফটফট আমাকে বলে দাও, রিচার্জিং এ অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? বলো। ভাইয়া লিথিয়াম কোবাল্ট অক্সাইড থেকে ওই লিথিয়াম প্লাস উৎপন্ন হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে ডিসচার্জিং এর ক্যাথোডের বিক্রিয়া কি, রিচার্জিং এর অ্যানোডের বিক্রিয়া কিন্তু উল্টা। তাহলে এখানে কি এই বিক্রিয়াটা কি আমাদের রিচার্জিং এর অ্যানোডের বিক্রিয়া উল্টা ভাবে ঘটলে লিথিয়াম কোবাল্ট অক্সাইড কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ভাইয়া কি উৎপন্ন হবে? একটা লিথিয়াম প্লাস আর হচ্ছে কোবাল্ট অক্সাইড, কোবাল্ট তাই না? অক্সাইড। কোবাল্ট অক্সাইড। আবার ক্যাথোডে কি ঘটবে? ভাইয়া লিথিয়াম প্লাস আর হ্যাঁ, লিথিয়াম প্লাস, 6টা এই যে কার্বন নিলে লিথিয়াম প্লাস আর 6টা কার্বন, ঠিক আছে, ওই যে ইলেকট্রন ছাড়লো ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলবে, একটা গ্রহণ করে ইলেকট্রন কি গ্রহণ করবে। লিথিয়াম আর গ্রাফাইটের সংকর লিথিয়াম উৎপন্ন করবে। আর কার্বনের সংকর হবে। হ্যাঁ, তাহলে কোষ বিক্রিয়া কি ঘটবে বলো? এটার উল্টা, ভাইয়া তাই না? যোগ। হ্যাঁ। লিথিয়াম কোবাল্ট অক্সাইড প্লাস 6টা কার্বন, এখান থেকে কি লিথিয়াম আর গ্রাফাইটের সংকর আর হচ্ছে কোবাল্ট অক্সাইড, ঠিক আছে? কোবাল্ট অক্সাইড। হ্যাঁ, অনেক কঠিন না এই কোষ বিক্রিয়াগুলো লেখা? বইটা কিচ্ছু না, জাস্ট এই বিক্রিয়াগুলো লিখতে দেয়, ঠিক আছে? বইটা এই বিক্রিয়াগুলো লিখতে দেয়, যদি পারো 10 মিনিট মানে 10 মার্ক এগুলা লিখতে, যদি তুমি পারো করে যাও, এগুলা লিখতে তোমার 1.5 মিনিটও লাগবে না, ঠিক আছে? এই জন্য বলে কেমিস্ট্রি টাইম বাঁচায়, ঠিক আছে? কেমিস্ট্রি টাইম বাঁচায়, বাট কোশ্চেন দিবে এগুলা। বলো তো তোমাদের মধ্যে কয় % স্টুডেন্ট এগুলা পড়ো বাসায়? খুব কম না? তো এই জন্য আসলে পারে না, ঠিক আছে? এই জন্যই পারে না যে ভাইয়া এগুলা এগুলা তো পড়ার মতো জিনিস না, এগুলা তো ফাউল জিনিস, এগুলা পরীক্ষা আসবে নাকি? ঠিক আছে? তো এগুলাই আসে আর কি বলবো, বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে। তো এগুলাই আসলে তোমরা পারো না। এখন একটা কোশ্চেন আমি স্কিপ করে গেছিলাম ভুলে, সেটা হচ্ছে ভাইয়া লেড স্টোরেজ ব্যাটারিতে। লেড স্টোরেজ ব্যাটারি যখন আমরা ইউজ করি তখন দেখা যায় যে কিছুদিন পর পর, মনে করো এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, কিছুদিন পর পর এখানে পাতিত পানি বা বিশুদ্ধ পানি দেয়া লাগে। কেন দেয়া লাগে বলো? কেন দেয়া লাগে? দেখো, যখন আমরা লেড স্টোরেজ ব্যাটারি রিচার্জ করি তখন কি তোমরা দেখতেছো পানি ইউজ হয়? জি ভাইয়া। হ্যাঁ, পানি ইউজ হয়। তার মানে কিছু পরিমাণ পানি কিন্তু এখানে খরচ হচ্ছে, ঠিক আছে? কিছু পরিমাণ পানি কিন্তু খরচ হচ্ছে, তাই না? এবং যতটুকু তুমি রিচার্জ করো ওইটুকু কি ডিসচার্জ থেকে তুমি পাও সত্যি? বলো তো, হুবহু ওইটুকু পাও? কম পাও না? না ভাইয়া। জি ভাইয়া অবশ্যই কম। কম পাও সবসময়। তার মানে প্রত্যেকবার যখন তুমি একটা সাইকেল উৎপন্ন করতেছো তোমার কোষ থেকে কিছু পানি কি হয়ে যাচ্ছে? উধাও হয়ে যাচ্ছে। আরো একভাবে পানি উধায় হয়। কিভাবে উধায় হয় বলো তো? তোমার ওই কোষটা গরম হয়ে যায় না এই বিক্রিয়াগুলোর কারণে? তাপশক্তি উৎপন্ন হয় না? জি ভাইয়া। তাপে পানি কিছু বাষ্পীভূত হয়ে যাবে না? বাষ্পীভূত জি হয়ে ভাইয়া। যাবে না? হয়ে যাবে কিন্তু, যার ফলে কি এই দ্রবণে পানির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে? পানির পরিমাণ যদি কমে সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব যেটা সেটা বাড়তে থাকবে না? জি ভাইয়া।
সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব বা তার যে মোলারিটি সেটাও কিন্তু বাড়তে থাকবে। তাহলে তোমার দুই দিক থেকে প্রবলেম, যে এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিডের মোলারিটি যেটা সেটা বাড়তেছে, ঠিক আছে, সেটা যদি বাড়ে তোমার রিচার্জিং প্রক্রিয়াটা কঠিন হয়ে যাবে না? কারণ রিচার্জিং প্রক্রিয়া তোমার কি করা লাগতেছে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা লাগতেছে। এখন সালফিউরিক অ্যাসিড যদি দ্রবণে অনেক বেশি থাকে তাহলে রিচার্জিং প্রক্রিয়া তোমার জন্য অনেক ডিফিকাল্ট হবে না? তুমি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতেছো, ডিফিকাল্ট হবে না? জি ভাইয়া। ডিফিকাল্ট হবে, কিন্তু তোমার জন্য ডিফিকাল্ট হবে। এবং আরো একটা জিনিস, সেটা কি, তোমার পানি যে লাগে, পানির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই জিনিসটা মেনটেন করার জন্য, সালফিউরিক অ্যাসিডের একটা নির্দিষ্ট ঘনমাত্রা সবসময় ফিক্স রাখার জন্য কিছুদিন পর পর দেখা যায় যে কি দেওয়া হয়, বিশুদ্ধ পানি দেওয়া হয়। ঠিক আছে, এই যে বিশুদ্ধ পানি দেওয়ার ব্যাপারটা, সেটা তোমরা আরো এক জায়গায় দেখো, তো নাম বলবো না, বলো তো কোথায় দেখো? বলবো না এটা, আচ্ছা বলি কেন দেয়, এটা তোমরা বাসায় দেখবা, রেফ্রিজারেটর দেয়, ঠিক আছে, ফ্রিজে মাঝে মাঝে দেখবে পানি দেয়, এসিতেও দেয়, ঠিক আছে, এসিতেও দেয়। আচ্ছা যাই হোক, এটা তোমরা চিন্তা করবে। আরো একটা জিনিস সেটা হচ্ছে এখানে কোবাল্ট অক্সাইড কেন লিথিয়ামের চেয়ে বেশি পরিমাণে দেওয়া হয়, এটাও একটা প্রশ্ন, যে কেন লিথিয়ামের চেয়ে কোবাল্ট অক্সাইডের পরিমাণ বেশি থাকে। একটা আনসার অলরেডি কোশ্চেনের ভিতরে আছে, তাই না? আছে না একটা আনসার? এই যে দেখো, লিথিয়াম প্লাস যে যাচ্ছে, লিথিয়াম প্লাস যে লিথিয়াম কোবাল্ট অক্সাইড উৎপন্ন করবে, তার জন্য তোমার কোবাল্ট অক্সাইড লাগতেছে না? এই লাগতেছে না? জি ভাইয়া। লাগতেছে কিন্তু। তো এই জন্য সে কি করে বলতো, সে হচ্ছে ওই কোবাল্ট অক্সাইড তার লাগে আর কি। এখন আরো একটা ঘটনা ঘটে, মনে করো এখানে লিথিয়াম অনেক বেশি, ঠিক আছে, এখানে লিথিয়াম অনেক বেশি, তার তুলনায় কোবাল্ট অক্সাইড হচ্ছে কম। লিথিয়াম কি বলতো অনেক বেশি, কোবাল্ট অক্সাইড কি তার চেয়ে অনেক কম। বলতো ভাই, লিথিয়াম কি একটা তীব্র বিজারক না? জি ভাইয়া। তীব্র বিজারকের কাজ কি? ইলেকট্রন ত্যাগ করা। জি ভাইয়া। ইলেকট্রন ত্যাগ করা। এখন সে যদি ইলেকট্রন ত্যাগ করে, কোবাল্টের জারণ মানে এখানে কত, +4 না? জি জি ভাইয়া। ভাইয়া। +4 না? তো সে কি করবে, লিথিয়াম যেহেতু তীব্র বিজারক, কোবাল্ট অক্সাইডকে কি করে ফেলবে, বিজারিত করে ফেলবে। বিজারিত করে যে সে নিজে কি করবে, লিথিয়াম অক্সাইড উৎপন্ন করবে। আর এই কোবাল্টের যে জারণ মান ইলেকট্রন গ্রহণের ফলে, সেটা কত হয়ে যাবে, +2 হয়ে যাবে, ঠিক আছে। জি এই ভাইয়া। বিক্রিয়াটা ঘটবে। এবং এই বিক্রিয়াটা হচ্ছে কি বলতো ভাইয়া, একমুখী বিক্রিয়া। এটার ইরিভার্সিবল প্রসেস যেটা, সেটা ঘটানো পসিবল নয়, ঠিক আছে। এটা কিন্তু অপ্রত্যাবর্তী বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদি এভাবে ঘটে যায়, বিপরীত বিক্রিয়াটা ঘটানো কিনা এত বেশি ইজি না, ঠিক আছে। তার মানে তুমি যদি এই বিক্রিয়াটা ঘটায় ফেলো, তোমার কোবাল্ট অক্সাইডের পরিমাণ এখানে কমে যাচ্ছে না বলতো, লিথিয়ামের পরিমাণ যদি অনেক বেড়ে যায়? জি জি ভাইয়া। হ্যাঁ, তো লিথিয়ামের পরিমাণ কিন্তু বাড়ানো যাবে না। লিথিয়ামের পরিমাণ কখন বাড়বে বলতো ভাইয়া, কখন বাড়বে? এই যে ডিসচার্জিং প্রক্রিয়া না, লিথিয়াম প্লাসের পরিমাণ বাড়তেছে, এই ডিসচার্জিং এর বিক্রিয়া তোমার প্রচুর পরিমাণে, এই যে অ্যানোড থেকে লিথিয়াম যে কোবাল্ট অক্সাইডের কাছে যাচ্ছে না বলতো, এখান থেকে এই যে এই লিথিয়াম এবং গ্রাফাইট থেকে কোবাল্ট অক্সাইডের কাছে লিথিয়াম যাচ্ছে কোন প্রক্রিয়ায়, তোমার ডিসচার্জিং প্রসেসে না? জি জি ভাইয়া। ভাইয়া। ডিসচার্জিং প্রসেসে কিন্তু লিথিয়াম যেটা, সেটা কোথায় যাচ্ছে, কোবাল্ট অক্সাইডের কাছাকাছি যাচ্ছে। তাহলে তোমার যদি ডিসচার্জিং প্রসেসটা অনেক বেশি হয়ে যায়, একটা সময় দেখো তো ভাইয়া, এই বিক্রিয়াটা ঘটা শুরু হবে না? হ্যাঁ, জি ভাইয়া। এই বিক্রিয়াটা যখন ঘটবে, তখন কিন্তু ব্যাটারিটা কি হয়ে যাবে, আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করবে। এবং তোমরা দেখবা তোমাদের যে মোবাইলের ব্যাটারি গুলো মাঝে মাঝে ফুলে যায় না, নষ্ট হয়ে যায় না, এটা কিন্তু এই জন্য ঘটে, জি ভাইয়া। তোমরা বেশি প্রেসার দিয়ে ফেলো। তোমরা চার্জ তো দাও না, ডিসচার্জ করাও বেশি। এখন যত বেশি ডিসচার্জিং হবে, তত কিন্তু ঝামেলা, ঠিক আছে। তোমার প্রচুর পরিমাণে লিথিয়াম উৎপন্ন হবে, যেটা কি করবে, কোবাল্ট অক্সাইডকে বিজারিত করে ফেলবে, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলোর জন্য কোবাল্ট অক্সাইডের পরিমাণ নরমালি কি করা হয়, একটু বেশি পরিমাণে রাখা হয়, যাতে চাহিদাটা পূরণ হয় আর কি, বেশি ঝামেলা না হয় শুরুতে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাটারি সম্পর্কে কথাবার্তা, ঠিক আছে। আগামী ক্লাসে আমরা কোষ পরিবাহিতা নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে শনিবার সন্ধ্যা 7টায়, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ। আর জৈব যৌগের যে বিষয় আসে, সেটা আমি আজকেই তোমাদের ফর্মালি জানিয়ে দিব, ঠিক আছে। তোমাদের লাস্ট ম্যানিফেস্টো থাকতে পারে, ঠিক আছে, হয়তো আমি ম্যানিফেস্ট দিব নিজের আরেকটু ক্ষতি করে, ঠিক আছে। তো হয়তো দিব, ঠিক আছে। তো দেখা যাক অবস্থা। ম্যানিফেস্ট দিলে অনেকেই বড় লোক হয়ে যাবে অনলাইনে। ম্যানিফেস্ট অবশ্যই শুধুমাত্র অনলাইনের, অফলাইনে দেওয়া যাবে না।